আজকে অনেকগুলো বিষয় নিয়েই কথা বলবো। তার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। কি অসাধারণ একটা টেস্ট তারা খেললো, কি নিন্দনীয় টেস্ট তারা খেললো, কতটা বাজে ক্রিকেট তারা খেললো, সব কিছুই বলবো আজকের ভিডিওতে। দ্বিতীয় টেস্ট, 5 দিনের টেস্ট, 173 ওভারের ভিতরে 4টা ইনিংস ক্লোজ, ভারত 7 উইকেটে জিতে গেল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং যেরকম দর্শকরা আশা করে ঠিক সেরকমই ছিল, না খুব একটা খারাপ না খুব একটা ভালো। আহামরি সেখানে বলার মতো কিছু ছিল না। ব্যাটিংরা এসছেন, টুকটাক খেলেছেন, তাদের স্বভাবজাত খেলা তারা খেলেছেন। তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ক্রিকেট যিনি খেললেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অন্যতম খেলোয়াড় মমিনুল হক। জাস্ট ওইটুকু বাদে আর কি ছিল বাংলাদেশের এই দ্বিতীয় টেস্টে? ছিল অনেক কিছুই ছিল। হতশ্রী পারফরমেন্স, নিন্দনীয় ব্যাটিং, দৃষ্টিকটু ফিল্ডিং এবং বাজে কিছু কিছু চান্স, রান আউটের যে মিসগুলো তারা করেছে সেগুলো চোখে লেগে থাকার মতো। সেগুলো নিয়ে যদি আলাদা ডেডিকেটেড ভিডিও করা যায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তার ভিতরে উল্লেখযোগ্য খালেদ হাসান যে বিরাট কোহলি রান আউটটা মিস করেছিল, সেটা তো অবশ্যই আপনাদের মনে থাকার কথা। এর থেকে খারাপ ক্রিকেটে আর কি হতে পারে? আপনি যখন টেস্ট খেলুড়ে একটা দল এবং সেই 2000 সাল থেকে 2024 অলরেডি 24টা বছর টেস্ট ক্রিকেটে পার করে এসেছেন, সেই জায়গায় এসে আপনার টেস্ট ক্যারিয়ার বা আপনার দলের টেস্ট স্ট্যাটস থেকে শুরু করে ব্যাটিংদের মন মানসিকতা এবং টেস্ট খেলার মতো যে অ্যাবিলিটি, সেটা বিলো অফ দ্য এভারেজ মানের। তো এসব নিয়ে কথা বলার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের মস্তিষ্কের নির্বুদ্ধিতা নিয়ে। আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ দলের টপ অর্ডারে যে দুজন ব্যাটসম্যান আছেন তারা আন্তর্জাতিক ফরম্যাটে কিছুটা হলেও অন্যান্য ক্রিকেটারদের তুলনায় বাংলাদেশ দলের নতুনই বলা চলে। তাদের নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তারা 1 মাস ভালো খেলেন তো 4 মাস খারাপ খেলেন, এটা স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং স্লট এরকম আনপ্রেডিক্টেবল এবং টোটাল বাংলাদেশ দলটাই অলরেডি অলমোস্ট আনপ্রেডিক্টেবল, সেটা আমরা সকলেই জানি। এই দল নিয়ে আসলে আমরা ভবিষ্যৎবাণী কেন, আমরা খেলা দেখতে দেখতেও তেমন কোনো যদি মতবাদ বা পরিকল্পনা আমরা প্রকাশ করি সেটাও আসলে এদের কাছে ব্যর্থ। তো যাই হোক, যেটা বলছিলাম, অনডাউনে আপনার নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে অলরেডি প্রায় 500 বছরের মতো পার করে ফেলেছেন। তো এই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এদের মতো খেলোয়াড় যখন আপনার দলে থাকবে তখন আপনার দলের খেলোয়াড়দের মন মানসিকতা, ইন্টেন্ট, পরিকল্পনা এত নিচের, এত জঘন্য, এত জিরো লেভেলের থাকবে সেটা আসলেই কল্পনাতীত। নাজমুল হোসেন শান্ত তিনি রিভার্স সুইপ খেলা নতুন দেখলাম শুরু করেছে, এই জাস্ট কয়েকটা ম্যাচ ধরে দেখছি। এর আগে আসলে নাজমুল হোসেন শান্তর আগের দিকে কোনো খেলায় তার রিভার্স সুইপ দেখতাম না, তো এখন দেখছি সে রিভার্স সুইপ খেলছে এবং প্রথমে হিসেবে রিভার্স সুইপে খুব সুন্দর টাইমিং করে কয়েকটা চারও মারলো। কিন্তু আপনাকে তো বুঝতে হবে, খেলার সিচুয়েশন বুঝতে হবে। আপনি যখন দেখছেন আপনার সামনে একটা দিন পার করতে হবে যেটা করলে আপনি অন্তত পরাজয়ের লজ্জার হাট থেকে বাঁচবেন, ঠিক সেই মুহূর্তে আপনি রবীন্দ্র জাদেজার ভেরি ফাস্ট বলে আপনি রিভার্স সুইপ খেলার দুঃসাহসিকতা খেলেন। মুশফিকুর রহিমও জাস্ট এই কয়েকদিন আগে, কয়েক মাস আগেই এই রিভার্স সুইপ নিয়ে তাকে নিয়ে বহুত কথাবার্তা হয়েছিল। তামিম ইকবাল তাকে প্রোটেক্ট করেছিলেন, কিন্তু বর্তমানে নাজমুল হোসেন শান্তকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। হয়তো মেহেদী হাসান মিরাজ কোনো এক প্রেস কনফারেন্সে এসে তার নিয়ে সাফাই গাইবেন। মস্তিষ্কের নির্বুদ্ধিতার পরিচয় এটা। লিটন কুমার দাস তিনি ক্রিজে সেটেল হলেন, প্রথম ইনিংসের কথা, তিনি ক্রিজে সেটেল হলেন এবং যখন তাকে বারবার অফসাইডে বল দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, ধৈর্যের বাঁধ তিনি ভেঙে ফেললেন এবং ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হলেন। মস্তিষ্কের নির্বুদ্ধিতার পরিচয়। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে, কিন্তু ক্রিকেটে যখন আপনি ওই প্রলুব্ধ বলকে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসবেন, টেস্ট ক্রিকেটের সব থেকে বড় নিন্দনীয় এবং ফাঁদ এটাকে বলা হয়, যে ফাঁদে লিটন কুমার দাস বারংবার নিজেকে সঁপে দিয়েছেন। সাকিব আল হাসান প্রথম ইনিংসের প্রথম বলেই তো নিজেকে আউট করেই দিচ্ছিলেন, কিন্তু সফল হননি, নিজের পরিকল্পনায় তিনি সফল হননি। সফল হলেন কখন? দ্বিতীয় ইনিংসে, লাস্ট অফ দ্য অল মুশফিকুর রহিম। আমি প্রথম ইনিংসের অ্যানালাইসিস নিয়ে ভিডিওটাতে অবশ্যই বলেছিলাম যে মুশফিকুর রহিম যখন জসপ্রীত বুমরার মতো বলিংকে ওয়াইড অ্যাঙ্গেল থেকে করা বল আপনি যখন ছেড়ে দিয়ে খেলবেন তখনই বোঝা যাবে যে আপনার ক্রিকেট মস্তিষ্ক কতটা নিচে। তার আরেকটা প্রমাণ আপনি দিলেন দ্বিতীয় ইনিংসে। আর একটা বল পরেই দল যখন লাঞ্চে চলে যাবে, লাঞ্চে গিয়ে নতুন পরিকল্পনা, নতুন কিছু নিয়ে আপনি যখন আবার মাঠে নামবেন, অবশ্য অলরেডি তখন 9 উইকেট নেই, সেটা নিয়ে আর বলার কিছু নেই, কারণ 91 রানে 3 উইকেট এবং 94 রানে 7 উইকেট। এই যে সময়টা তারা বাংলাদেশ দল পার করলো, এটাই মনে হয় দ্বিতীয় ইনিংসের মোমেন্ট অফ দ্য ডে। তো মুশফিকুর রহিম আর একটা বল পার করলে লাঞ্চে চলে যেত, তো সেই লাঞ্চে যাওয়ার আগ মুহূর্তের লাস্ট ডেলিভারিতে জসপ্রীত বুমরার করা স্লোয়ারে তিনি বোল্ড হয়ে গেলেন। ক্রিকেট মাইন্ড বলতেই হয়, কি অসাধারণ চিন্তাভাবনা তারা করে থাকেন। আমি হলপ করে বলতে পারি পাড়ার ক্রিকেটে এর থেকে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামে একটা দল, এর থেকে নিন্দনীয়, এর থেকে দৃষ্টিকটু আর কি কিছু হতে পারে?
কি ছিল না আজকের ম্যাচে? সব কিছুই ছিল, রেকর্ডময় দিন ছিল, নতুন নতুন রেকর্ডের হাতছানি ছিল, অনেক কিছু ছিল। এই বাংলাদেশ দলকে নিয়ে যদি আশা করতে হয়, এই বাংলাদেশ দলকে নিয়ে যদি নতুন করে কল্পনার বীজ মনের ভিতরে বুনতে হয়, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ক্রিকেটকে যদি সাপোর্ট করতেই হয়, তাহলে ফলাফল দেখার পরেই সাপোর্ট করা উচিত, ফলাফল দেখার আগে নয়। কারণ আপনি গলা ফাটাবেন তাদের জন্য, আর তারা মাঠে উইকেটে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে সুন্দর করে গ্রিন রুমের এসির বাতাস খাবে। এই যদি হয় বাংলাদেশ ক্রিকেটের অবস্থা, আপনি মাঠে খেলছেন, পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্য, এর বাইরে আর কিচ্ছু না। যদি আপনি ক্রিকেটকে কিছু দিতে চাইতেন, আপনার ভিতরে ডেডিকেশন থাকতো, আপনার ভিতরে ক্রিকেট খেলার মনোভাব থাকতো, যেটা আপনাদের ভিতরে বিন্দুমাত্র বলে নেই। আপনি যখন একটা টেস্ট ক্রিকেট খেলোয়াড়, যখন 5 দিনের একটা টেস্ট, এরকম যদি 5-6টা টেস্ট আপনি খেলে ফেলতে পারেন, তাহলে বাংলাদেশ টিম, বেতন, ম্যানেজমেন্ট, অ্যাড ফি, এটা সেটা নানান তাল, এত টাকা তাদের ঝুলিতে গিয়ে পৌঁছায় যে তাদের আর সারা জীবনে কিছু করা লাগে না, সেটা নেড়ে ছেড়ে তারা খেতে পারে। মুশফিকুর রহিম কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলছিল যে বিপিএল না হলে তাদের নাকি পেট চলবে না। শুধুমাত্র ওই প্রেস কনফারেন্সে বড় বড় বুলি আওড়াতে পারেন আমাদের দেশের টাইগাররা, মাঠের খেলায় টাইগারদের বিড়াল বনে যেতে হয়। এই যদি হয় ক্রিকেটের অবস্থা, তাহলে আপনাদের খেলা থেকে অবসর নেওয়াই ভালো। টেস্ট ক্রিকেট কেন, টোটাল ক্রিকেট থেকে আপনাদের অবসর নেওয়া ভালো। অন্তত বাংলাদেশের যে সাপোর্টারগুলো আছেন, তারা অন্তত মানসিকভাবে শান্তিতে থাকবেন। আমরা আসলেই বোকা, কারণ বোকা না হলে তাদের খেলা দেখার জন্য নতুন দিনের নতুনভাবে নতুন কোনো চিন্তা নিয়ে টিভির সামনে বসি না। এই যে টেস্ট সিরিজটা তারা খেললো, আমরা অনেক সময় বলি যে আশা দেখিয়েও নিরাশ করলো, কিন্তু এই যে টেস্ট সিরিজটা তারা খেললো, তারা সেখানে কি করলো? আশা তো দেখাতেই পারলো না, আশার বাতি তো জ্বালাতেই পারলো না, তার আগেই টেস্ট শেষ। দুদিন তো অলরেডি আশার আলো জ্বালাতে জ্বালাতে বৃষ্টিতে শেষ করে দিয়ে গেল, আর লাস্টের দিকে কি হলো, সে তো ভারত ব্যাটিং তাণ্ডব চালিয়ে টোটাল ম্যাচটাকে লন্ডভন্ড করে দিয়ে বাংলাদেশের হাত থেকে নিয়ে নিল। লাস্টে সাকিব আল হাসানকে দেখলাম ফুলের তোড়া দিয়ে যে শুভেচ্ছা তারা জানালো, তো এটা জাস্ট জুতো মেরে গরুদানের মতো। এই যদি হয় বাংলাদেশ দলের অবস্থা, এই যদি হয় ক্রিকেটের অবস্থা, তাহলে আমরা কোথায় আছি প্রশ্ন থেকেই যাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।